জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। রাজনৈতিক দলগুলোর ক্ষমতার দ্বন্দ্বে জনগণ যদি সেনাবাহিনী আহ্বান করে বা সেনাবাহিনীর প্রতি আস্থা জাগায়, এর দায় কে নিবে? এনসিপি, জামাত, বিএনপি, না অন্য কোনো রাজনৈতিক দল নিবে? যেমন পীর সাহেব চরমোনাই বা জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল, ভিপি নুরের গণ অধিকার পরিষদ, গণসংহতি বা নানা দল আছে, এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি ইত্যাদি দল আছে। একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ক্ষমতার দ্বন্দ্ব, ঈদের পর হয়তো জোট হতে পারে, রাজনৈতিক দলগুলো দুটি পক্ষে বিভক্ত হতে পারে। এক দল, এক পক্ষ তারা নির্বাচন চাইবে, দ্রুত নির্বাচন, আর এক পক্ষ নির্বাচন দেরিতে হোক এটা কিন্তু চাইবে। আর অলরেডি কিন্তু হয়েও গেছে, শুধু জোট ঘোষণাটা বাকি। আচ্ছা, বিএনপির উপর এককভাবে এই দায়টা কি চাপানো যায়? না, এটা কিন্তু খুব কঠিন, কারণ বিএনপি তো দ্রুত নির্বাচন চাইছে। আবার এর দায় মূলত বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থার উপর কি করা যায়? হ্যাঁ, যায়। বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক এই পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, এখন একটা অস্থির সময় যাচ্ছে। সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি হঠাৎ ক্রাশ হয়, ভেঙে পড়ে, তাহলে এই যে গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের শক্তিশালী বিদ আর নাও থাকতে পারে যে অর্জনটা এরা করেছে, এবং হাওয়ায় এটা মিশিয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলোর ভিতরে অলরেডি অসহিংসতা এবং আস্থাহীনতা লক্ষ্য করা যাচ্ছে। জনমুক্তি আন্দোলন কিন্তু দেখছে এখন কেন এমন পরিস্থিতি হতে পারে যে সেনাবাহিনী আসবে। দেখেন, রাজনৈতিক দলগুলো যখন তাদের সভা সমাবেশ কর্মসূচি দ্বন্দ্ব ইত্যাদি কারণে একেবারে জনদুর্ভোগের কারণ হয়ে যাবে, তখন রাজনীতির প্রতি জনগণ পুরোপুরি আস্থা হারাবে। অলরেডি কিন্তু রাজনীতিকে তরুণ প্রজন্ম ঘৃণা করতে শুরু করেছে, যে রাজনীতি দিয়ে কি হবে। কেউ কেউ তো চাইছে যে সুযোগ পেলে এদেশ থেকে চলেই যাবে, কোনো একটা ভালো কান্ট্রি আহ্বান করুক যে এই তরুণ প্রজন্ম চলে আসুক আমার দেশে, চলে যাবে। এরকম কিন্তু হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলোর অসহিংসতা, ব্যর্থতা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায়শই তীব্র প্রতিদ্বন্দ্বিতা আমরা এটা লক্ষ্য করি, যেটা নির্বাচনের সময় করি। আবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় দোষ চর্চায়, একে অপরের দোষ চর্চা করছে, একে অপরের একেবারে প্রতিহিংসা প্রতিশোধ, কে কাকে জব্দ করবে, কে কাকে কতটুকু হেয় প্রতিপন্ন করবে। আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় যদি একটু লক্ষ্য করেন, দেখবেন ব্যাপক ফেক, এক দল আর এক দলের নামে ব্যাপক ফেক বা এআই ভিডিও বানিয়ে একেবারে তারা ছড়িয়ে দিচ্ছে, এবং বিএনপিকে ছড়িয়ে দিচ্ছে। যেমন অন্যান্য দল, বিশেষ করে এসব অভিযোগ কিন্তু এনসিপি জামায়াতের বিরুদ্ধে আসছে। আবার এনসিপি জামায়াতের নামে বিএনপি নাকি বা তাদের সমমনা দল নাকি ছড়িয়ে দিচ্ছে, এ ধরনের অভিযোগ কিন্তু আসছে। এখন এই যে পরস্পরের প্রতি অনাস্থা এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ না করা, এর ব্যর্থতা নানা কারণে, এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা সমাধান আনতে ব্যর্থ যদি হয়, তখন দেশে যে অস্থিতিশীলতা, অচল অবস্থা তৈরি হবে, এই অস্থিতিশীলতা যখন চরমে পৌঁছাবে, তখন জনগণ একটি স্থিতিশীল সমাধান চাইবে। আর সেই প্রেক্ষাপটে স্থিতিশীলতা কোনটা? সেনাবাহিনীর হস্তক্ষেপ। সেনাবাহিনী সেনাবাহিনীকে কিন্তু অলরেডি জন আকাঙ্ক্ষায় অনেকে ধরে নিচ্ছে। আপনি দেখবেন যে সেনাবাহিনী অনেক ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা হয়ে যাচ্ছে, এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দুর্বলতা জনগণ কিন্তু অলরেডি লক্ষ্য করছে। দুর্বলতা, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সংসদ, এসব গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী না হয়ে বরং দিনকে দিন দুর্বল হওয়ার অভিযোগ আসছে। জনগণের আস্থা কমে যাচ্ছে। যখন এসব প্রতিষ্ঠান স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হবে, তখন রাজনৈতিক সংকট আরও গভীর হয়ে যাবে এবং গভীরের দিকে যাচ্ছে, এবং জনগণ বিকল্প সমাধান খুঁজবে। এখন এই দেশে বিকল্পটা কী? এদেশে তো রাজতন্ত্র নেই, এদেশে তো একনায়কতন্ত্র নেই, বা এদেশে খেলাফত প্রতিষ্ঠাও বর্তমান সম্ভব না। তাহলে
বিকল্পটা কি দেখছে জনগণ? জনমুক্তি আন্দোলন মনে করছে যে বিকল্প দেখছে যে সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী দেশপ্রেমে এবং জনসেবায় আজ পর্যন্ত পরীক্ষিত একটা শক্তি। দুর্যোগে, বিপদে, আপদে সবসময়ই কিন্তু সেনাবাহিনীকে জনগণ কাছে পেয়েছে। আবার দেখেন, সেনাবাহিনীর একটি ঐতিহাসিক ভূমিকাও রয়েছে। বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন সময়ে, ঐতিহাসিকভাবে ইতিহাসে আপনি যদি বিবেচনা করেন, বিভিন্ন সময়ে সেনাবাহিনী রাজনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। যদিও সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর মূল কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, তবে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে বা জনগণের চাওয়ার প্রেক্ষাপটে অতীতের মতো সেনাবাহিনী হস্তক্ষেপ করতেই পারে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। আপনি দেখেন ৭৫ পরবর্তী সিপাহী বিপ্লব দেখেন, মেজর জিয়াউর রহমান কিভাবে এসেছিলেন। সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা একটা দখল করেছিল কোনো না কোনোভাবে, সেনাবাহিনী কিন্তু এসেছিল। এরপর আবার ধরেন জিয়াউর রহমানের চলে যাওয়ার পর জেনারেল এরশাদও কিন্তু এইভাবে এসেছিল। এরশাদ সাহেব কিন্তু এসেছিলেন এভাবেই। পরে অবশ্য এটা এই সব বিষয় নিয়ে আমি ওইভাবে যেতে চাই না এখন আলোচনায়, কারণ জিয়াউর রহমান এবং এই এরশাদ সাহেব ক্ষমতায় থেকেই কিংস পার্টি গঠন করেছিলেন, এ ধরনের অভিযোগ আছে। যদিও একটা বড় বিশ্লেষণের ব্যাপার, সেই বিশ্লেষণে এই মুহূর্তে যেতে চাচ্ছি না। এখন এই যে আপনি যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখছেন, এই প্রেক্ষাপট যদি এভাবে চলতে থাকে, জনগণ কি চাবে? সেনাবাহিনীর কি দরকার আছে? দেখেন, এনসিপি, জামায়াতের, বিএনপির, জামায়াত এবং বিএনপির ভূমিকা যদি আপনি দেখেন, যদিও এনসিপি ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি তুলনামূলকভাবে নতুন একটি দল, এবং জামায়াত ও বিএনপির সাথে তাদের সম্পর্কের নানা দিক নিয়ে অনেক আলোচনা আছে। তাদের সাথে সম্পর্কের এই কয়েকদিন আগে একটি পার্টির নেতা উনি বলেছিলেন যে এনসিপি বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করছে, অর্থাৎ আসন ভাগাভাগির বিষয়টা নিয়ে আছে। যদিও তাদের দল থেকে হাসনাত আবদুল্লাহ একটি বার্তাও দিয়েছেন যে এরকম হচ্ছে না। এখন বিএনপির সাথে তাদের সম্পর্কের নানা দিক নিয়ে যদি আলোচনা করা যায়, তবে এই দলগুলোও ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে যদি আলোচনা করে দেখেন। কারণ এনসিপির যে আতুরঘর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে জাতীয় নাগরিক কমিটি, সে তাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ আছে, সেই পেজ থেকে বিএনপির বিচ্ছিন্ন ঘটনাগুলোকে নিয়ে প্রতিনিয়ত পোস্ট দিচ্ছে, এবং তাতে বোঝা যাচ্ছে যে বিএনপিকে তারা ধরাশায়ী করতে চায়, বিএনপির ভোট ব্যাংকে তারা হানা দিতে চায়। আবার জামায়াত ইসলামকে যদি আপনি দেখেন, জামায়াত ইসলামও কিন্তু কম ছেড়ে দিচ্ছে না বিএনপিকে। আবার বিএনপিও নানা আকারে, ইঙ্গিতে, বক্তব্যে কোনো নেতারা কিন্তু ওই জামাতের সেই ঐতিহাসিক ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে সেদিক দিয়ে কিন্তু দ্বন্দ্ব আসছে। মানে এই তিনটি দল কেন বলছি, অন্য দলও তো আছে, যেমন ইসলামী আন্দোলন, পীর সাহেব চরমনাই, বিভিন্ন গণ অধিকার পরিষদ, জেএসডি, জাতীয় সমাজতান্ত্রিক দল, তারপরে জাতীয় পার্টি, এগুলোও তো আছে। এরাও কিন্তু পরস্পরে, অর্থাৎ কেউ কোনো দলকেই ছাড় দিচ্ছেন না, যে যার মতো পারছে এক এক দলকে এক একভাবে একেবারে করার চেষ্টা করছে। ভাবখানা এমন যে সবাই প্রধানমন্ত্রী হবে, সব দলই ক্ষমতায় যাবে, সব দলকেই জনগণ বিশ্বাস করতে শুরু করেছে, এরকম কিন্তু ভাব দেখাচ্ছে প্রত্যেক দলই। যদিও বিএনপির বিচ্ছিন্ন ঘটনা যতই থাক, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে। সর্বশেষ বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, কিন্তু তার আগে অন্যান্য দল, এনসিপি, জামায়াত বা তাদের সমমনা দলগুলো বিএনপিকে ছাড় দিতে চাইছে না। তার আগে তারা বিএনপির চাওয়া পাওয়ার বিপরীতে এসে তারা বলছে স্থানীয় নির্বাচন আগে হোক, স্থানীয় নির্বাচনে তারা যদি, এটা একটা টেস্ট আর কি তাদের, যদি এমপি মন্ত্রীর বাইরে আগেই তারা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র হতে পারে, তাহলে তারা কিন্তু জাতীয় নির্বাচনে বিএনপির সাথে থাকবে না, আলাদা করবে। আর যদি হেরে যায় এবং জামানত হারানো অবস্থা হয়ে যায়,
একবারে সর্বনিম্ন পর্যায়ে থাকে, তখন আবার বিএনপির সাথে নেগোসিয়েশন করবে, জোট বাঁধবে, বিএনপিকে তখন কাছে টেনে বলবে যে হ্যাঁ আপনারা ছিলেন বলেই তো জুলাই সফল হয়েছে, আমরা কেউ আলাদা হতে চাই না, আসুন আমরা এক থাকি, এরকম বলেই কিন্তু তারা হবে। এটাও মনে রাখা দরকার যে সেনাবাহিনী যখন রাজনীতিতে হস্তক্ষেপ করে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অনেকে ক্ষতি মনে করে। আসলে তো ক্ষতি না, সেনাবাহিনী আসবে, এসে গণতন্ত্রকে ঠিক করার জন্য তারা একেবারে জঞ্জাল পরিষ্কার করবে। জঞ্জালটা পরিষ্কার করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সুবাতাস বয়। যেমন ৭৫ পরবর্তী জিয়া রহমান, তারপর ৮০ ৯০ দশকের এই এরশাদ সাহেব, ওনারা যেভাবে করছিল আজ পর্যন্ত হয়েছে। এখন রাজনীতিবিদদের হাতেই যে এককভাবে সারা জীবন থাকবে এরকম কিন্তু হয় না। অনেক ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সমস্যার সমাধান চায় সবসময় রাজনৈতিক দলগুলো। সুতরাং রাজনৈতিক দলগুলোর ক্ষমতার দ্বন্দ্বে জনগণ সেনাবাহিনী চায় বা চাইতে পারে, তবে এর দায়ভার এককভাবে কোনো রাজনৈতিক দলের উপর দেওয়া যায় না, কোনো রাজনৈতিক দল নিবেও না। তবে সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দুর্বলতা এবং সংশ্লিষ্ট দলগুলোর রাজনৈতিক অপরিপক্কতার কারণে সেনাবাহিনী কিন্তু আসতে পারে। এখন গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ের উপর যদি একটু জনমুক্তি আন্দোলন আলোকপাত করে, যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি একটু পর্যবেক্ষণ করেন দেশের নতুন পুরাতন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, তাদের ভিতরে সহিংসতা, গঠনমূলক রাজনীতির অভাব প্রায় পরিলক্ষিত হয়, যা জনগণের মধ্যে হতাশা তৈরি করে এবং সামরিক শাসনের মতো ব্যবস্থার প্রতি আগ্রহ জন্ম নেয় জনগণের। বিভিন্ন কারণে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, এই ব্যর্থতার কারণ এবং এর সম্ভাব্য পরিণতি কিন্তু সেনাবাহিনী। রাজনৈতিক দলগুলো সহনশীলতা এবং গঠনমূলক যে রাজনৈতিক চর্চার অভাব, সেক্ষেত্রে সেনাবাহিনীকে কিন্তু আনার আগ্রহ দেখায়। এখন ক্ষমতার কেন্দ্রিক রাজনীতি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য সবসময় থাকে ক্ষমতা, জনকল্যাণের চেয়ে, জনবান্ধব রাজনীতির চেয়ে এবং জন আকাঙ্ক্ষা পূরণ করার চাইতে তাদের প্রধান টার্গেট হচ্ছে ক্ষমতা দখল এবং ক্ষমতায় টিকে থাকা। যেমনটা আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য কি কি করেছে আপনারা দেখেছেন। আপনারা ভোট দিতে পারেননি, আমরা ভোট দিতে পারিনি, ভোট ছাড়াই তারা কিন্তু কিভাবে ক্ষমতায় ছিল এটা কিন্তু আমরা দেখেছি। এর ফলে একটা রাজনৈতিক দ্বন্দ্ব কিন্তু দেখা দেয় এবং বিদ্বেষ, অসহযোগিতা, ধ্বংসাত্মক কার্যকলাপ, হরতাল, অবরোধ, অগ্নিসংযোগের প্রবণতা দেখা যায়। তখন রাজনীতি একটা ধন্য দশায় পরিণত হয় এবং রাজনীতির প্রতি বিতৃষ্ণা আসে। তা এটাকে একেবারে আপনি যদি ধরেন যে জনমুক্তি আন্দোলনই বলছে যে এটা একেবারে সম্পূর্ণ গণতান্ত্রিক অসংস্কৃতি, একেবারে গণতান্ত্রিক সংস্কৃতির সম্পূর্ণ অভাব। নির্বাচনে জিতলে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, জনরায় প্রতিফলিত হয়েছে। নির্বাচনে হেরে গেলে বলে যে সূক্ষ্ম স্থূল কারচুপি হয়েছে। তখন একেবারে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে এক ধরনের হিংসাত্মক ভাব আসে, তারা হরতাল অবরোধ শুরু করে দেয় দলগুলোর। এটা একটা অগণতান্ত্রিক চর্চা। মনে করেন ক্ষমতায় থাকলে তারা বলে হরতাল অবরোধ ভালো না খারাপ, ক্ষমতায় যদি থাকে আর কি, হরতাল অবরোধ ভালো না খারাপ, কিন্তু ক্ষমতার বাইরে যখন তারা চলে যায় তখন বলে গণতন্ত্র আদায়ের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য আমরা হরতাল অবরোধ করছি, এ ধরনের কিন্তু বলে। আবার আপনি দেখেন যে শীর্ষ নেতৃত্ব প্রায়শই একচেটিয়া ক্ষমতা ভোগ করেন, যেরকম আমরা দেখেছি শেখ হাসিনা, খালেদা জিয়া, তারপর এরশাদ, জিয়ার রহমান, অর্থাৎ প্রধানমন্ত্রীর একচেটিয়া ক্ষমতা এই দেশে, ঠিক আছে, এবং ভিন্ন মতকে উৎসাহিত করা হয় না এখানে। সেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের যিনি প্রধান থাকেন, ভিন্ন মত থাকুক এদেশে তারা চায় না, বা বিরোধী দল থাকুক চায় না, মামলা হামলা
শুরু করে দেয় বা বিভিন্ন ধরনের হয়রানি শুরু করে, যেরকমটা আমরা দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপি জামাতকে দাবিয়ে রাখার জন্য। আবার বিএনপি জামাত কিন্তু একসময় ক্ষমতায় ছিল 4 দলীয় ঐক্যজোট, তখন অন্য অন্য রাজনৈতিক দল যেমন এরশাদকে কিন্তু মামলা দিয়ে জেলে রেখেছিল, তারপর শেখ হাসিনার নামেও মামলা হয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে দমন পীড়ন করেছে, এটা কিন্তু দেখেছি। তো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর এক ধরনের ভিন্নমত দমনের চেষ্টা। যখন ভিন্নমত দমনের চেষ্টা হয় তখন সমাজে অস্থিরতা দেখা দেয়। তো এর জন্য কিন্তু অস্থিরতা নিরসনের জন্য জনগণ বিকল্প চায়, আর বিকল্প তো সেনাবাহিনী একমাত্র বাংলাদেশে অনেকে চায়। ব্যক্তি পূজা পরিবারতন্ত্রও যদি আপনি একটু লক্ষ্য করেন যে অনেক দলই নির্দিষ্ট কিছু ব্যক্তি বা পরিবারের প্রভাবকেই বিশ্বাস করতে চায় সবসময়, যা নতুন নেতৃত্ব বিকাশে বাধা দেয় এবং দলের মধ্যে গণতান্ত্রিক জবাবদিহিতা থাকে না। আপনারা একটু ভেবে দেখেন কোন কোন দল আছে। তারপর ধরেন রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থার সংকট বর্তমানেই এখন একটু লক্ষ্য করা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর নিজেদের ভিতরেই তো নাই আস্থা, তাদের নিজেরা। এছাড়া জনগণ কিভাবে আস্থায় আসতে পারে? তারা প্রায়শই অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনে এবং সংলাপ সমঝোতার পথ একেবারে সম্পূর্ণ রুদ্ধ করে দেয়। জন আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারে না, জনগণ তখন তাদের আস্থায় আনে না। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এর মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী স্বাধীনভাবে তখন কাজ করতে পারে না। রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা কমে যায় এবং অনিয়ম দুর্নীতি একেবারে পুরোপুরি বৃদ্ধি পায়। তখন সহিংসতার সংস্কৃতি চলে আসে। দেখেন, জনমুক্তি আন্দোলন একটা বিষয় দেখেছে যে রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের একটি পুরনো সমস্যা। মিছিল, মিটিং, ধর্মঘট ইত্যাদি কর্মসূচিতে প্রায়ই পরস্পরের সংঘাত, সহিংসতা দেখা দেয়। এমনকি নিজেদের দলীয় লোকজনের ভিতরেই এই সংঘাত, সহিংসতা দেখা দেয়। এই ব্যর্থতায় জনগণের সামরিক শাসন চাওয়াটা কোনো অংশে একেবারে ফেলে দেওয়ার মতো না। যখন রাজনৈতিক দল ব্যর্থ হয়, এই ব্যর্থতায় জনগণের সামরিক শাসন ব্যবস্থার প্রতি আগ্রহের অনেক কারণ থাকে। যেমন রাজনৈতিক অস্থিরতা, যখন রাজনৈতিক দলগুলো লাগাতার সংঘাত এবং অসহযোগিতায় লিপ্ত হয়, তখন দেশে এক ধরনের মারামারি, কাটাকাটি, হরতাল, অবরোধ শুরু হয়, মামলা হামলা হয় পরস্পরের, এবং জনগণ বিতৃষ্ণা হয়ে যায়। জনগণ স্থিতিশীলতা চায় এবং স্বাভাবিক জীবনযাপন করতে চায়, হরতাল অবরোধ যাতে না হয়। আবার রাজনৈতিক দলগুলোর কারণেই সুশাসন এবং দুর্নীতির একেবারে ছায়া একেবারে অষ্টেপুষ্টে ধরে, দেশকে একেবারে ঘিরে ধরে। রাজনৈতিক অস্থিতিশীলতার সাথে সাথে প্রায়ই আপনারা লক্ষ্য করবেন যে সুশাসনের অভাব হয়, ব্যাপক দুর্নীতি দেখা দেয়, যে নানা কারণে চাপে তাপে বিভিন্ন কারণে রাজনৈতিক নেতারা বিভিন্ন অপরাধ অপকর্মে জড়িয়ে পড়ে। এখন সামরিক শাসন যদি আসে তখন অন্তত সাময়িকভাবে হলেও সুশৃঙ্খলা ফিরে আসে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়, এমন একটা ধারণা জনমনের ভিতরে কিন্তু আছে এবং জনগণ চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যখন তুঙ্গে ওঠে, রাজনৈতিক সংঘাতের ফলে প্রায়শই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। সামরিক শাসন এলে অন্তত সাময়িকভাবে হলেও আইন শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। উন্নয়নে আবার দেখেন যে রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ কমে যায় এবং উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। জনগণ একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ এবং অর্থনৈতিক উন্নতি চায় এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনাও করে জনগণ, যে বাংলাদেশের ইতিহাসে সামরিক শাসন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো 111-এর মতো যে ব্যবস্থা, সেই অধীনে অনেকে কিন্তু চায় সেরকম সামরিক শাসন। যদিও অনেকে মনে করে যে এটা সাময়িক স্থিতিশীলতা আনবে, হ্যাঁ আসলেও সাময়িক স্থিতিশীলতা আনবে। সাময়িক স্থিতিশীলতার পর একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টা যেন সমাধান হয়, তারপর গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যেন উত্তরণ হয়, এরকমটা কিন্তু জনমুক্তি চায়। এখন এইটার সমাধান কি অনেকে ভাববেন। দেখেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সহনশীলতা থাকে, বৃদ্ধি পায়,
এবং সমালোচনার জবাব সমালোচনা দিয়ে যদি দেয়, শারীরিক আঘাত করে দেয়, যেটা বাংলাদেশে বা মিথ্যা মামলা হামলা করে দেয়। এখন সমালোচনার জবাব সমালোচনা দিয়ে দিতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধের সঠিক চর্চা করতে হবে, নির্বাচন কমিশন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। তারপর জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে রাজনৈতিক দলগুলোর ভিতরে। জনকল্যাণমূলক রাজনীতিকে প্রাধান্য দিতে হবে, শুধু ক্ষমতা না। যেটা আমরা দেখি বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার জন্যই রাজনীতি করা হয়। এবং এই জনকল্যাণমূলক জনবান্ধবমূলক যদি রাজনীতি করা হয়, তাহলে সেনাবাহিনীকে যে জনগণ চাইবে এমনটা আর হবে না। এবং সংকটের একমাত্র টেকসই সমাধান কিন্তু এটাই, জনগণের সামরিক শাসনের প্রতি আগ্রহ একটি হতাশাজনক ইঙ্গিত দেয়। হতাশ যখন হয় জনগণ, রাজনীতিবিদদের এটা বুঝতে হবে এবং রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা সতর্ক বার্তা বলে মনে করে জনমুক্তি আন্দোলন। জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবে।